আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেক্টর। ভেক্টরের পার্ট 1 অংশে আমরা দেখব ভেক্টর পরিচিতি, বিভিন্ন রকম ভেক্টর এবং তাদের সংজ্ঞা, ভেক্টরের সামান্তরিক সূত্র এবং ভেক্টর বিভাজন। ভেক্টর বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো রাশি। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা সাধারণত রাশি বলে থাকি। রাশি সাধারণত দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি আর দ্বিতীয়টা হলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিটা কি সেটা আমরা আগে দেখি। যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে, যেমন দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, ভর, দীপন ক্ষমতা ইত্যাদি। আমরা বলতে পারি যে ভর যেরকম 10 কেজি, এটা বললে আমরা বুঝতে পারতেছি এটা 10 কেজি, আর কিছু বলা লাগতেছে না। তাহলে আমরা বলবো এটা কি, শুধু একটা মান দ্বারাই প্রকাশ করা যাচ্ছে, কারণ এটা কি স্কেলার রাশি। আবার ভেক্টর রাশি কি? যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে সদিক রাশি, দিক রাশি বা ভেক্টর রাশি বলে। যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ, প্রাবল্য, তড়িৎ আরও আছে, আমরা আরও দেখবো যে কি আরও কি আছে। তড়িৎ ক্ষেত্র, চুম্বক ভ্রামক, জড়তার ভ্রামক, ঘনত্ব। ঘনত্বটা কি? স্কেলার রাশি। ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, টর্ক ইত্যাদি আমরা বলতে পারি কি ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে একটা কম্পারিজন দেখি যে দূরত্ব বনাম সরণের। এ থেকে আমরা বিভিন্ন অবস্থান অতিক্রম করে আমরা বি বিন্দুতে পৌঁছলাম, আঁকা বাঁকা পথে বিভিন্ন পৌঁছলাম, এটাকে আমরা কি বলবো? দূরত্ব দ্বারা বোঝাচ্ছি যে এটা কি একটা দূরত্ব অতিক্রম করলো। কিন্তু আমরা যদি স্পেসিফিকভাবে বলে দিই যে এ থেকে বি এর দিকে সে যাচ্ছে, বা এটা, তাহলে আমরা কি বলতে পারি? এটা এ থেকে বি এর দিকে। তাহলে আমরা বলতে পারি যে এ থেকে বি এর দিকে সে 10 মিটার গেল, আর বিভিন্ন পথে সে অতিক্রম করে বিতে পৌঁছালো, এটা আমরা ধরলাম যে সেটা কত? 10 মিটারের থেকে অনেক বেশি হচ্ছে, অনেক দূরত্ব অতিক্রম করে সে এখানে গেছে। কিন্তু এটা কোনো দিক না, বিভিন্ন রকম পথে সে এই বিতে পৌঁছেছে। আর যদি উল্লেখ করে দেয় যে এ থেকে বি এর দিকে, তাহলে আমরা সেটা কি বলবো? সরণ। আর যদি বিভিন্ন রকম বাঁকা বাঁকা পথে সে গেছে এই জায়গায়, সেটা কি আমরা বলবো? দূরত্ব। আর দূরত্ব বললে দিলে এরকম হতে পারে যে দূরত্বটা উত্তর দিকে, দক্ষিণ দিকে, যে কোনো দিকে হতে পারে। দূরত্ব 10 মিটার মানে বোঝাবে আমাদের বিভিন্ন যে কোনো দিকে দূরত্ব 10 মিটার হতে পারে। আবার যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে এ থেকে বি এর দিকে 10 মিটার, তার মানে আমরা বুঝবো যে এ থেকে বি এর দিকে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেটাকে আমরা কি বলবো? সরণ। তাহলে আমরা আগে দেখি ভেক্টর রাশির প্রকাশটা কি। ভেক্টর রাশি বিভিন্ন রকমভাবে প্রকাশ করা হয়। যেমন একটা হলো রাশিটির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে, যেমন এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করেছি ভেক্টর রাশি হিসেবে। রাশিটির সংকেতের উপর রেখা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি ভেক্টরের একটা এর উপরে একটা রেখা চিহ্ন দিলাম, তাহলে এটা কি একটা ভেক্টর রাশি হয়ে গেল। রাশিটির সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে এটা। আবার আমরা স্মল অক্ষর যেগুলো ইউজ করি, স্মল লিটার, সেগুলোর নিচে সাধারণত এই যে রেখা চিহ্ন দিয়ে আমরা সেটাকে ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করি। আবার সাবার ক্ষেত্রে আমরা কি বোল্ড অক্ষর ইউজ করি, অর্থাৎ মোটা হরফে লেখা হয়, তাহলে আমাদের কি ইজিলি লেখাগুলো লিখতে সুবিধা হয়, যার কারণে আমরা ছাপার সময় আমরা বোল্ড অক্ষর ইউজ করি। কোনো ভেক্টর রাশির মান বলতে এর পরম মান বোঝায়, অর্থাৎ আমরা পরম মান তো জানি যে কীভাবে দেওয়া হয়। এই দুই পাশে একটা ভেক্টর রাশি দিয়ে তার দুই পাশে যদি আমরা পরম মান চিহ্ন দিই, তাহলে সেটাকে সেই ভেক্টর রাশির মান বোঝাবে, এটা বোল্ড অক্ষরে হবে। তারপরে এ শুধু একটা এ বোঝাতে, বা রাশির কোনো পাশে কোনো কিছু না দিয়ে শুধু এ বা বি এরকম করলেও সেটার সেই ভেক্টর রাশিটার মান বোঝায়। তারপরে এ ভেক্টর রাশির উভয় পাশে আমরা এই তীর চিহ্ন, এ ভেক্টর রাশির উভয় পাশে আমরা পরম মান দিয়ে আমরা ভেক্টর রাশিটার মান বোঝাতে পারি। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার ভেক্টর। তা প্রথমে আমরা দেখতেছি সমান ভেক্টর কি। সমান ভেক্টর হলো দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর এর মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয়, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। আর সমান ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা তাহলে দেখি যে সমান ভেক্টর কি। এ আর বি এই দুইটা হলো কি সমান ভেক্টর, কারণ কি তাদের দিক একই এবং মানও সমান। আর তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, কারণ কি তারা পরস্পর সমান্তরালে ক্রিয়া। সমান্তরালের ক্রিয়া করলে আমরা জানি তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। সমান্তরালে ক্রিয়া করলে অথবা তারা যদি একই রেখায় ক্রিয়া করে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তারপর অসমান ভেক্টর কি? অসমান ভেক্টর হলে এরকম যে বি আর সি, আমরা বলতে পারি যে যদি দুইটি ভেক্টরের মান সমান না হয় এবং দিক একই হয়, তাদেরকে অসমান ভেক্টর বলে। অর্থাৎ যে সকল ভেক্টরের
মান সমান নয় কিন্তু দিক একই তাদেরকে অসমান ভেক্টর বলে। যেমন বি ভেক্টরটা আর সি ভেক্টরটা এদের মান সমান নয় কিন্তু দিক একই, তাহলে এটা দুইটা কি অসমান ভেক্টর। সঠিক ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য নয়, যেমন এ ভেক্টরটা আছে যার নট ইকুয়াল টু 0, যার মান শূন্য নয়, তাহলে সেটাকে বলবো সঠিক ভেক্টর। সদৃশ ভেক্টর কি, ভিন্ন মানের সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে এবং এদের মধ্যবর্তী কোনো কত হবে 0 ডিগ্রি। তাহলে আমরা দেখি যে সদৃশ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যেমন তাহলে বি আর সি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে এবং কিন্তু এরা কি দুইটা ভিন্ন মানের, বি আর সি মান কি ভিন্ন এবং তারা একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমরা এটা কি বলে সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর তাহলে কি হবে, এবং সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমাদের তাদের কি মধ্যবর্তী কোণ কি হবে 0 ডিগ্রি। তারপর বি সদৃশ ভেক্টর কি হবে, তারা পরস্পরের বিপরীতে ক্রিয়া করবে, বি এদিকে ক্রিয়া করতে সি তার বিপরীতে ক্রিয়া করতে, তাহলে সেটা কি হবে বি সদৃশ ভেক্টর এবং সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি। তবে সমরেখ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। যেমন আমরা বলতে পারি এ বি সি তিনটাই কি দুই বা ততোধিক ভেক্টর, তাহলে এটা কি পরস্পরে একই দিকে ক্রিয়া করতেছে এবং পরস্পর সমান্তরালে ক্রিয়া করতেছে, তাহলে এগুলা কি সমরেখ ভেক্টর। এবং সি আবার এখানে সি দেখো এটা না দেখে আমরা এটা দেখি এ আর বি, এ ভেক্টর যেদিকে ক্রিয়া করতেছে বি ভেক্টর সে একই রেখায় একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা কি সমরেখ ভেক্টর। হয় সমান্তরাল হওয়া লাগবে না হলে কি হওয়া লাগবে একই রেখায় হওয়া লাগবে, তাহলে আমরা বলবো সমরেখ ভেক্টর। মুক্ত ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান ও দিক ঠিক রেখে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাদেরকে কি বলবো আমরা মুক্ত ভেক্টর। যেমন সি আর এখানে একটা সি দিলাম, মানে একই ভেক্টর দুইটা, খালি জাস্ট আমরা কি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর দিই, দিক একই আছে মানও সেম আছে, তাহলে আমরা এটা কি বলবো মুক্ত ভেক্টর। তবে স্বাধীন ভেক্টর কি, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি আমরা ইচ্ছামতো পছন্দ করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো স্বাধীন ভেক্টর। যেমন আমরা একটা সি ভেক্টর ধরে নিলাম, এটা সি ভেক্টর, আমরা বিভিন্ন জায়গায় এই ভেক্টরটার পাদবিন্দু স্থানান্তর করে আমরা আঁকতে পারি, বিভিন্ন জায়গায় আমরা আঁকলাম, তাহলে সেটাকে আমরা কি বলবো স্বাধীন ভেক্টর বলবো। অবশ্যই তার মান মানটা কি হবে সেম থাকা লাগবে, জাস্ট আমরা কি পাদবিন্দু বিভিন্ন জায়গায় আমরা স্থানান্তর করতেছি, মানে বিভিন্ন রকম দিকে আঁকতেছি, এদিকে অথবা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে যে কোনো দিকে আমরা আঁকতে পারবো, উপরে নিচে, সেটা কি বলবো আমরা স্বাধীন ভেক্টর। তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরটা কি, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর মান যদি সমান হয় কিন্তু দিকটা কি হয় বিপরীত হয়, তাহলে আমরা কি বলবো তাহলে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। যেমন এ আর বি ভেক্টরটার মান এবং মানটা সেম কিন্তু দিকটা কি বিপরীত, তাহলে আমরা কি বলবো সেটা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। যেমন এ ইকুয়াল টু মাইনাস বি, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস বিটা কি এটা হলো বিপরীত ভেক্টর, শুধু মানটা সমান কিন্তু দিকটা জাস্ট বিপরীত, যার কারণে এটা আমরা কি বলবো মাইনাস বি, মানে বি এর এটা একটা বিপরীত ভেক্টর, এ এর বিপরীত ভেক্টর মাইনাস বি, এই মাইনাস বি কারণে আমরা এটাকে কি বলবো ঋণাত্মক ভেক্টরও বলতে পারি। সীমাবদ্ধ ভেক্টর কি, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করা না যায়, অর্থাৎ আমরা যদি কোনো ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করতে না পারি বা কোনো নির্দিষ্ট বিন্দু যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে নেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর। যেমন এই যে অবস্থান ভেক্টর একটা মূল বিন্দু, অবশ্যই আমরা অবস্থান ভেক্টরটা মূল বিন্দু থেকে হিসাব করি, তার পাদবিন্দু ফিক্সড মূল বিন্দুতে, এটা আমরা বলবো তাহলে কি একটা অবস্থান ভেক্টর, সেটা হলো কি সীমাবদ্ধ ভেক্টর, তার পাদবিন্দু ফিক্সড। একক ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান একক তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। যেমন আই জে কে, যে এখানে আয়ত একক ভেক্টর দেখতেছি আমরা আই জে কে, এটা আয়ত ভেক্টর পরে দেখতেছি আমরা, এগুলোর মান কি একক, তার মানে এটা কি একক ভেক্টর। আয়ত একক ভেক্টর তাহলে কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে দ্বারা প্রকাশ করা হয়, এবং এই তিনটিকে অর্থাৎ এই তিনটি ভেক্টর আই জে কে কে আমরা কি বলবো আয়ত একক ভেক্টর। প্রথমটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর হবে অবশ্যই, তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর কে
এবং এই তিনটি আই জে কে আমরা কি বলবো আয়তাকার ভেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিবৃত্তাকার স্থানাঙ্ককে আই এক্স অক্ষ বরাবর আই ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে ধরে আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পেলাম সেটাকে আমরা বলবো হলো আই জে কে আমরা কি বলবো আয়তাকার ভেক্টর। অবস্থান ভেক্টরটা এখন দেখব আমরা তাহলে কি অবস্থান ভেক্টর কি প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানকে আমরা কি বলবো অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর কি আমরা যেটা দ্বারা প্রকাশ করবো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান ভেক্টর ও বিন্দু থেকে ও থেকে পি এর দিকে এটা কি আমরা অবস্থান ভেক্টর ও পি ভেক্টর অবস্থান ভেক্টর। আর যেহেতু এটার কি পাদবিন্দু আমাদের ফিক্সড নির্দিষ্ট, আর এই যে আর দ্বারা আমরা এটাকে প্রকাশ করছি এই আরটাকে আমরা বলবো হলো কি আমাদের কই গেল ব্যাসার্ধ ভেক্টর আর কি। এই আরটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। আর তারপরে অবস্থান ভেক্টর পরে আমাদের আসলে সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, যেমন এটা আমরা যেখানে যতগুলো ভেক্টর দেখতেছি সবগুলো কি একটা নির্দিষ্ট সমতলে আছে, যার কারণে এটাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। আবার যদি অন্য তলে আরও ভেক্টর আঁকতাম তাহলে সেগুলো কি ভিন্ন তলে অবস্থান করতো, তাহলে আমরা সেগুলোকে সমতলীয় ভেক্টর বলতাম না। সরণ ভেক্টর কি তাহলে সেটা আমরা দেখি আগে। সরণ ভেক্টরটা কি? সরণ কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা কি বলবো সরণ ভেক্টর বলবো। অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হবে আমাদের সরণ ভেক্টর। আমরা সেটা পরে দেখব চিত্রের মাধ্যমে। এখানে আর কি সরণ অবস্থান ভেক্টর যদি আরেকটা অবস্থান ভেক্টর আঁকতাম তাহলে দুইটার পরিবর্তনকে আমরা কি বলবো সরণ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কি? ব্যাসার্ধ ভেক্টরটা আমরা আগে জানলাম যে আমাদের এই অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হলে সেটাকে আমরা বলবো হলো কি ব্যাসার্ধ ভেক্টর। এটা নির্দিষ্ট দূরত্ব বোঝাবে ব্যাসার্ধ ভেক্টরের মানটা। শূন্য বা নাল ভেক্টর কি? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 এটাকে বলবো শূন্য ভেক্টর। আর সঠিক ভেক্টরটা কি? যেটার মান শূন্য নয় সেটাকে সঠিক ভেক্টর বলে। লম্ব ভেক্টর কি? যখন দুইটা ভেক্টর পরস্পরের লম্বভাবে অবস্থান করবে, যেমন এখানে দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি এ ভেক্টর ধরে নিই, ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর যদি এ ভেক্টর ধরে নিই, বি ওয়াই অক্ষ বরাবর যদি বি একটা ভেক্টর ধরে নিই, তাহলে তো পরস্পরে কি লম্বভাবে অবস্থান করবে, তাহলে আমরা সেটাকে কি বলবো লম্ব ভেক্টর। তবে বিপরীত ভেক্টর বা ব্যতিহার ভেক্টরটা কি সেটা আমরা দেখি। সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়। সমজাতীয় কি সমান্তরাল? অবশ্যই কি তারা সমান্তরাল হবে, জাস্ট কি একটার মান অপরটার বিপরীত। যেমন এ ভেক্টর ইকুয়াল টু 5i, এ একটা ভেক্টর হলো সেটা 5i আর বি একটা ভেক্টর হলো 1/5i, তাহলে তাদের কি তারা পরস্পর সমান্তরাল। হয়তো বা একটা বড় একটা ভেক্টর সি, এটা বি ভেক্টরটা বড়, সি ভেক্টরটা ছোট, কিন্তু তারা কি পরস্পর সমান্তরাল এবং একই দিকে আছে, তাহলে আমরা সেটাকে কি বলবো বিপরীত ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। জাস্ট কি তার যে মানটা সেটা হলো বিপরীত। তারপরে আমরা দেখবো ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি। কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এভাবে বোঝাচ্ছে যে একটা বিন্দুতে দুইটা বল যদি একই সময়ে ক্রিয়া করে, একই সময়ে দুইটা বল ক্রিয়া করা লাগবে একটা নির্দিষ্ট অবস্থানে, সেই দুইটা বলের লব্ধি হবে একটা। যদি এইভাবে বলা হয় যে একটা সামান্তরিকের আমরা যদি এইদিকে ও এ বরাবর একটা সামুদ্রিক বাহু বিবেচনা করি আর ও সি বরাবর একটা সামুদ্রিক বাহু এবং তাদেরকে পি ভেক্টর দ্বারা আমি কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তাহলে তাদের লব্ধি হবে আর, এবং আরটা হবে তাদের কি কর্ণ, সেটাকে আমরা সেই সামুদ্রিকের কর্ণ বোঝাবো। আর সেটাকে আমরা বলে দেখতে পারি এভাবে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ ও এ ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও সি ইজ ইকুয়াল টু ও বি। সেটাই আমরা এখানে দেখলাম যে একটি বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুইটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান, এটা দুইটি ভেক্টর রাশি যদি মান এবং দিক নির্দেশ করে, মান এবং দিক নির্দেশ করে, তাহলে আমরা ওই বিন্দুতে অঙ্কিত সামুদ্রিক কর্ণই, এই কর্ণইটা হবে তার কি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা ভেক্টর হিসেবে লিখতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধির মান ও দিক কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো এখানে। এখন আমরা এখানে আগে দেখি যে এটা আর কি তোমার সামান্তরিকের যোগসূত্র বলতে পারে। সামান্তরিকের যোগ আকারে এভাবে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, এখানে এই পাশের যে চিত্র দেখতে পাচ্ছি যে একটা সামান্তরিকের ও এ এদিকে একটা বাহু ধরে নিলাম, ও সি একটা বাহু ধরে নিলাম, আর সামান্তরিক আর এইদিকে এ বি আর বিসি, তাহলে আমাদের যে প্রধান যে কর্ণটা ও বি এটা তার লব্ধির দিক নির্দেশ করে আর, তাহলে আর সমান আমরা দেখতে পারি পি প্লাস কিউ, অর্থাৎ ও এ ইজ ইকুয়াল টু ও বি। আচ্ছা এখানে একটু ভুল আছে, ও বি ইজ ইকুয়াল টু হবে আমাদের, ও বি ইজ ইকুয়াল টু হবে ও এ প্লাস ও সি, ও বি ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও সি হবে ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা আবার যদি আমরা আরেকটা
যে কর্ণ আছে এটা যদি আমরা উল্লেখ করি হবে ও এ প্লাস ওসি, ও এ প্লাস এসি ইজুকাল টু আমাদের কি হবে ওসি। তাহলে আমরা এসি সমান কি লিখতে পারি, এসি সমান লিখতে পারি ও এ মাইনাস ওসি সমান এস। অর্থাৎ অপর যে কর্ণটা আছে সেটা আমাদের কি নির্দেশ করবে, ভেক্টরের বিয়োগ। প্রথমটা আমাদের ভেক্টরের যোগ বিধি নির্দেশ করলো, আর পরেরটা আমাদের ভেক্টরের বিয়োগ বিধি নির্দেশ করলো। তাহলে এস সমান আমরা লিখতে পারি এস, এই যে পরের কর্ণটা এস সমান লিখতে পারি পি মাইনাস কিউ, অর্থাৎ এটা ভেক্টরের বিয়োগ বিধি। আর প্রথম যে কর্ণটা আছে সেটা আমাদের ভেক্টরের যোগ বিধি বোঝালো। এটা সামগ্রিক যোগ বিয়োগ আমরা এখানে দেখলাম। তাহলে আমরা লব্ধির মান ও দিক এখন নির্ণয় করে দেখি কীভাবে নির্ণয় করা যায়। আমরা যে চিত্রটা এখানে আঁকা আছে সেটা আমরা প্রথমে আগে কী করে নেব, বর্ধিত করে নেব। কারণ কি, আমরা জানি পিথাগোরাসের সূত্র বা ত্রিকোণমিতিক ইকুয়েশন আমাদের যদি প্রয়োগ করতে যাই তাহলে অবশ্যই সেটা কী হওয়া লাগবে, সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে। তা যেহেতু এটা একটা সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো কোণই সমকোণ নয়। তাহলে আমরা এটা বর্ধিত করে এখানে একটা বি এন লম্ব টানলাম, এ এন পর্যন্ত বর্ধিত করে, এ থেকে এন পর্যন্ত বর্ধিত করে বি এন একটা লম্ব টেনে নিলাম। টেনে নিয়ে আমরা এখানে এখন বিভিন্ন রকম ইকুয়েশন ত্রিকোণমিতিক এবং পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে মনে করি লব্ধি আর, এটার লব্ধি আমরা কি এই সামান্তরিকের এই যে কর্ণটা সেটা লব্ধি আর ধরে নেওয়া হয়েছে, এটা আলফা কোণে ক্রিয়া করতেছে, আলফা কোণে এই যেটা লব্ধিটা আলফা কোণে আমার পি ভেক্টরটার সাথে আলফা কোণে ক্রিয়া করতেছে। এখন বি বিন্দু হতে এটা আমরা বর্ধিত করে লম্ব টানা হয়েছে সেটা এখানে বলে দিচ্ছে। এখন আমরা বলতে পারি এ ও সি, অর্থাৎ এ ও সি যেটা আছে এটা আলফা, আর আমাদের থিটা কোণে যেটা ক্রিয়া করতেছে সেটা হলো তোমার লব্ধি আর। তাহলে আমরা বলতে পারি এ ও সি এবং বি এ এন দুইটাই কি হবে এ ও সি, আর এটা যেহেতু বর্ধিত করে কোনটা হয়েছে তাহলে এটাও কি আলফা হবে, আর এটাও কি হবে আলফা, দুইটাই আলফা হবে। তাহলে আমরা এখানে আমরা মেইনলি প্রমাণ করব কি, আর ইজ ইকুয়াল টু লব্ধি আর এর মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। অর্থাৎ এখানে কোনো ভাবে অন্য কোনো মান থাকবে না, এ এন বি এন বা ও এ, সেগুলো আমরা কি পি কিউ এর মাধ্যমে পি কিউ আর এবং কজ এর মাধ্যমে আমরা প্রকাশ করব। সেটা করতে গেলে যা করা লাগে আমরা সেটা এখন দেখব কীভাবে হয়। তাহলে ও বি এন ত্রিভুজে ও ও এন বি ও এন বি ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আর সেটা কি এখানে থিটা আছে, থিটা এবং এটা কি এটা সমকোণ। তাহলে আমরা খেয়াল করি যে ও বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ও বি ও এন এরকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয় ও এ প্লাস এ এন, এ ও এ প্লাস এ এন তার উপরে হোল স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তারপরে আমরা এ এন বি এই ত্রিভুজে আসি, তাহলে এ এন বির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এটা আমরা এগুলো কি পিথাগোরাসের সূত্রের মধ্যে আমরা লিখতে পারি। তারপরে আমরা দেখি যে আমাদের কজ আলফা ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, এ বি এন ত্রিভুজে আমরা কজ আলফা সমান লিখতে পারি এ এন ডিভাইড বাই এ বি। কারণ কি কজ আলফা সমান কি আমরা জানি ভূমি ডিভাইড বাই অতিভুজ, এ এন ডিভাইড বাই এ বি। তাহলে এ এন সমান আমরা কি লিখতে পারি এ বি কজ আলফা। এটা কি জন্য আমাদের লাগবে সেটা আমরা দেখতেছি, কারণ আছে আমাদের কি এ এনটা আমাদের যে এখানে যে এ এনটা দেখলাম আমরা ও এ প্লাস এ এন স্কোয়ার, এ এন তো আমাদের এখানে বর্ধিত অংশ, এটা তো আমাদের কখনোই মানটাই দেওয়া থাকবে না আমাদের ম্যাথে, এটা কি আমাদের বর্ধিত অংশ, কারণ এটাকে আমাদের তাহলে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা যা যা করা লাগবে, অর্থাৎ এ বি কজ আলফা, আলফা তো আছে আমাদের, তার মানে কি এ বি কজ আলফা যদি আমরা এন এর জায়গায় বসাই তাহলে আমরা ইজিলি অন্যান্য মানগুলো বসাই এটা সলভ করতে পারবো। এন এ তো আমাদের দেওয়া থাকবে না এখানে, তাহলে আমরা এই এখানে ইকুয়েশনে এই মানটা বসে দিই যে কি ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও এ স্কোয়ার। এটা আমরা যদি ভেঙে দিই তাহলে কী হয় ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এ এন 2ab, অর্থাৎ ও এ ইন্টু এ এন প্লাস এ এন স্কোয়ার প্লাস এই যে বি এন স্কোয়ার। এখন আমরা এন এর মানটা বসে দিই এখানে, তাহলে ও বি স্কোয়ার ইজ টু ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এ বি, এ এন এর মান বসে দিলাম এ বি কজ আলফা। তারপরে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এখানে কী দেখলাম এ এন বি তিরিশ সঙ্গে বসে এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ারটা আমরা বসালাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ও বি এর মান কত, ও বি এর মান হলো আর, ও বির মান আর, তাহলে আর স্কোয়ার, অর্থাৎ এটা যদি আমরা আর স্কোয়ার যদি লিখি তারপরে পরেরটা আমাদের কি ছিল ও এটা কি ও এর মানটা কি পি, পি ভেক্টর, ও এ বরাবর পি ভেক্টর, কিন্তু পি ভেক্টরের মানটা কি পি, শুধু পি, তাহলে পি স্কোয়ার, ও স্কোয়ার মানে পি স্কোয়ার 2 ও এর মান আমরা জানি পি, আর এ বির মান কি এ বি বরাবর যেহেতু এ ও সি আর এ বি কি পরস্পর সমান ও সমান্তরাল, সেহেতু আমরা কি লিখবো এটা কিউ হলে এটাও কিউ হবে, তাহলে এটা আমরা কি লিখতে পারি এ বি সমান কিউ, কিউ এর মান ও এ বি সমান কিউ ভেক্টর, অর্থাৎ কিউ ভেক্টর মান বলতে আমরা কিউ বোঝাই 2p কিউ
আর আমাদের কজ আলফা ছিল কজ আলফা, আর এবির মান এবি আমরা কি জানি এবি হলো আমাদের কিউ, তাহলে আমরা কি লিখলাম কিউ স্কোয়ার, তাহলে আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আমরা ভেক্টর লব্ধির মানটা পেয়ে গেলাম। আর আমরা লব্ধির দিকটা দেখি, লব্ধির দিক নির্ণয়, তাহলে লব্ধি আর এবং পি এর সাথে থিটা কোণে ক্রিয়া করে। আর এই যে পিটার সাথে আমাদের প্রথম ভেক্টরের সাথে পি ভেক্টরের সাথে এই আর লব্ধি আরটা কি আমাদের থিটা কোণে ক্রিয়া করতেছে। তাহলে আমরা দেখি যে ও বি এন সমীকরণ ত্রিভুজের হতে আমরা কি পাবো, ও বি এন সমীকরণ ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি এন ট্যান থিটা এ ও বি এন, কিন্তু পুরো ত্রিভুজটার জন্য আমরা ও বি এন এ ট্যান থিটা সমান কি লিখতে পারি বি এন ডিভাইড লম্ব ডিভাইড বাই অতিভুজ, ও বি এন ডিভাইড বাই এন, বি এন ডিভাইড বাই এ এন না ও এন আর কি, আমাদের পুরো এটা পুরো বাহুটা হবে ও এন। তাহলে বি এন ডিভাইড বাই ও এন আমরা ভাঙালে কি পাই ও এ প্লাস এ এন। তাহলে আমরা এই বি এন এর মানটা আমরা এখান থেকে আমরা এর আগেও দেখেছি যে এন বি সমকোণী ত্রিভুজ এন বি সমকোণী ত্রিভুজ আমরা কি লিখতে পারি সাইন আলফা সমান আমরা কি পাই সাইন আলফা সমান বি এন মানে লম্ব বাই অতিভুজ বি এন ডিভাইড বাই এ বি, তাহলে বি এন সমান কি এ বি সাইন আলফা। যেহেতু আমাদের বি এনটা আমাদের দেওয়া থাকবে না, কারণ কি বি এন তো বর্ধিত অংশের, সে ওপরে লম্ব টানা হয়েছে, এটা তো আমাদের মান দেওয়া থাকবে না, যার কারণে আমরা এ বি এনটাকে এ বি সাইন আলফা বের করে নিলাম। এটা যদি আমরা বসে দিই এখানে উপরে লিখলাম এ বি সাইন আলফা, আর ও এ ও এর মানটা যেহেতু আমাদের জানাই আছে আর ওই আমাদের এ এনটার মান জানা নেই, তাহলে এন সমান আমরা কি লিখতে পারি এন সমান লিখতে পারি কজ আলফা সমান এন বাই এ বি লিখে আমরা এন সমান এ বি কজ আলফা পেয়ে যাই। তাহলে এ বি কজ আলফা, তাহলে আমরা এ বির মান আমরা জানি এ বির মান কি পি, পি এর এ বির মান হলো এ বির মান হয়ে গেল এ বি সমান কি কিউ, এ বি সমান কি কিউ এর মান অর্থাৎ কিউ ভেক্টরের মান অর্থাৎ কিউ সাইন আলফা ডিভাইড বাই ও এ কি আমাদের পি ভেক্টরের মান অর্থাৎ পি প্লাস আবার এ বির মান কি আমরা কিউ জানি কিউ কজ আলফা, তাহলে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাই হলো আমাদের সেই লব্ধি ভেক্টরের মান দিক আমাদের। তাহলে কি এই পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে আসছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু থিটা ধরে নেওয়া হয়েছে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমরা বের করতে পারবো, এই পি কিউ আর আলফার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটা মানটা বের করতে পারবো। কারণ বিভিন্ন ক্ষেত্রে কীরকম কী হতে পারে সেটা আমরা এখন দেখি, যে যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে আমাদের কী হবে, তাহলে ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ আলফা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে আমার কী হবে আলফাই 0, তার মানে কি ও এ বরাবরই ও সি ক্রিয়া করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেক্টর দুইটার যোগফল করলে হবে, সেটা আমরা পরে দেখব। আবার যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে আমরা কী বলবো পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে, মানে এটা ওসিটা পরস্পর ওসি আর এ বি ও এ পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে, এবং সেক্ষেত্রে থিটা সমান আমরা কি লিখতে পারি থিটা সমান আমরা যেটা পেয়েছি ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইড পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা লিখবো যেহেতু কজ আলফার মান 90 ডিগ্রি আলফার মান 90 ডিগ্রি তার কজ আলফা সমান কজ 90 ডিগ্রির মান কত 0, তাহলে আর সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু 0 অর্থাৎ এটা থাকবে না কিউ ডিভাইড বাই পি জাস্ট, তাহলে থিটা ইজ ট্যান ইনভার্স কিউ ডিভাইড বাই পি হবে শুধু। আর এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে জাস্ট পিথাগোরাসের সূত্রটা ইউজ করলে হবে, যেহেতু 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে দেখো আমরা যদি এখানে যে মানটা পাইছি যে আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা যেটা আমরা এর আগে পেলাম লব্ধির মান, সেটাকে যদি কজ আলফার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমাদের শুধু থাকবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর এর মান হবে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ ও এ বরাবর যেদিকে ও এটা যেদিকে ক্রিয়া করবে ও সিটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে, ও এটা এদিকে ক্রিয়া করলে ও সিটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। আর সেদিকে থেকে সেক্ষেত্রে আমাদের দিকটা কত ডিগ্রি হবে, আমাদের দিকটা হবে 0 ডিগ্রি, কারণ কি থিটাটা তখন পুরোটা হয়ে যাবে অর্থাৎ 0 ডিগ্রি, এটা এইদিকে ক্রিয়া করবে এটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে। সেক্ষেত্রে আমাদের থিটাটা হবে হলো 0 ডিগ্রি, লব্ধির থিটা যেটা সেটা হবে 0 ডিগ্রি, আর এখানেও লব্ধির থিটা কী হবে প্রথমটার ক্ষেত্রে 0 ডিগ্রি। তো লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, তাহলে আমরা যখন আমাদের কী হবে আমরা লব্ধির তার মান জানি যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, আর এখান থেকে আমরা বলতে পারি যখন আমাদের কস থিটাটার মান সর্বোচ্চ হবে অর্থাৎ কস 0 ডিগ্রি আমাদের জানি কি কস 0 ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান 1 এটা যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা বলতে পারি এটা আর ম্যাক্সটা সর্বোচ্চ হবে। তাহলে যেহেতু 0 ডিগ্রি অর্থাৎ যদি আমাদের একই দিকে ক্রিয়া করে দুইটা ভেক্টর রাশি তাহলে আমরা বলবো সেটা কি সর্বোচ্চ মান পাবো। সেখান ক্ষেত্রে আমরা তাহলে দেখি কী হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আলফার মানে যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে আমরা জাস্ট পি কিউ থাকতেছে, কারণ কজের সর্বোচ্চ মানই তো 1, সর্বোচ্চ মান হলো 1 আর সর্বনিম্ন মান কত -1, -1 থেকে কজের সীমা কত -1 থেকে +1 পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা আমরা যদি লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস
টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কী লিখতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি, তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে হবে? পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার আর রুট কেটে গেলে থাকে কি আমাদের পি প্লাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফল করলেই আমরা সেটা বলতে পারবো ভেক্টরের সর্বোচ্চ মান। অর্থাৎ তারা যদি একই দিকে ক্রিয়া করে তাহলে দুইটা ভেক্টরের যোগফল করলে সেগুলো আমরা ভেক্টরের লব্ধি পাবো, লব্ধির মান পাবো, এবং সেটাই হবে তার সর্বোচ্চ মান। এবং এতে কী বলছে? দুইটি ভেক্টর একই সরলরেখায় বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয় এবং সর্বোচ্চ মান ভেক্টর রাশি দুটি যোগফলের সমান, যেটা আমরা দেখলাম। এবং আর সর্বনিম্ন মান কখন হবে? যখন মাইনাস হবে, কজের আলফার মানে, যেটা আমি বললাম সর্বনিম্ন -1 কখন হয়? যখন 180 ডিগ্রি হয়। তাহলে এখন যদি মাইনাস এখানে বসানো হয়, যেহেতু -1 হয়েছে, তাহলে 2pq -2pq হবে এখানে, জাস্ট -2pq হবে, কজ আলফা আর থাকবে না, যেহেতু মান বসে দিলে আমাদের জাস্ট কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2pq আসবে। তাহলে ওটা আমরা বলতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এটা তো আমরা জানি যে পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2pq। তাহলে এটা আমাদের রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হলো পি মাইনাস কিউ। অর্থাৎ দুইটি ভেক্টর যখন একই সরলরেখা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে তখন তাদের লব্ধির মান কী হবে? লব্ধির মান 0। তাদের লব্ধির মান 0 এবং লব্ধির মান ভেক্টর রাশির দুটির বিয়োগফলের সমান হবে। বিয়োগ দিয়ে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান 0 এবং লব্ধির মান ভেক্টর রাশি দুটির বিয়োগফলের সমান। তাদের লব্ধি মান 0 হবে এবং তাদের তাদের দুটি বিয়োগফলের সমান হবে তাদের তোমার হলো লব্ধির মান। আর একই বিন্দুতে এখন আমরা একটা ম্যাথ দেখি যে একই বিন্দুতে একই সময় কী হতো? দুটি ভেক্টরের মান সমান হলে দেখাও যে লব্ধি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ড করে, অর্থাৎ লব্ধিটা এই ভেক্টর দুইটির যে কোণটা আছে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, আলফা কোণে কী হবে? সেই আলফা কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, সেটা আমাদের দেখাবে। অর্থাৎ α/2 আসবে, এটা থিটা ইকুয়াল টু যে থিটাটা আমরা পাবো, এখানে একটা থিটা পাবো, সেই থিটাটা কী হবে? আরটা পি এর সাথে যে কোণটা করবে থিটা, সেটা হবে α/2, সেটা আমরা নির্ণয় করে দেখানো লাগবে। তাহলে আমরা দেখি যে ট্যান থিটা আমরা সমান কী জানি? আমরা ট্যান থিটা সমান জানি হলো কিউ সাইন আলফা, যেটা আমরা এর আগেও দেখছি যে লব্ধির যে কোণটা আছে সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, লব্ধির দিক নির্ণয়, দিকটা যেটা কোণ। তাহলে ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, যেহেতু আমরা জানি যে এই দুইটার মান কি সমান, দুইটা ভেক্টর রাশির এই দুইটা ভেক্টরের পি আর কিউ এর মান সমান, তাহলে পি ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি কিউটাকে আমরা উঠাই দিয়ে আমরা এখানে পি লিখলাম, কারণ কি আমরা জানি পি ইকুয়াল টু কিউ, তাহলে পি লিখলাম পি ইন্টু, যেহেতু সাইন আলফা। এখন দেখো এখানে কিছু ত্রিকোণমিতিক ইকুয়েশন আছে, সাইন টয়েস আলফার সমান ইকুয়েশন আমরা জানি সাইন টয়েস আলফা সমান 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এটা তোমরা ম্যাথের ত্রিকোণমিতিক যখন চ্যাপ্টার করবো তখন দেখবা। তখন সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি? যেহেতু সাইন টয়েস আলফা সমান 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, তাহলে সাইন আলফা শুধু যদি থাকে তাহলে আমরা এটা কি ধরে নিতে পারি? সাইন 2 ইন্টু α/2, 2 ইন্টু α/2, তাহলে কী হচ্ছে? 2 সাইন 2 α/2, তাহলে 2 কেটে গেলে শুধু সাইন আলফাই থাকে, তাহলে এইভাবে লিখতে পারি যে তাহলে 2 সাইন α/2 ইন্টু কজ α/2, কারণ কি 2 এখানে আমরা ধরে নিচ্ছি, আবার 2টা কী করে দিচ্ছে? আলফার নিচে ভাগ করে দিচ্ছে, 2 কেটে যায়, সেক্ষেত্রে আমরা সাইন α/2 কজ α/2 থাকে। একইভাবে 1 প্লাস, এটাও আমরা দেখতেছি, পরে দেখি আগে পি, তাহলে আমি লিখতে পারি সাইন আলফা সমান কি? পি কিউ এর মানটা আমরা পি এর দ্বারা কনভার্ট করলাম, পি ইন্টু 2 সাইন α/2 কজ α/2, আর নিচে কি লিখলাম? পি ইন্টু পি, যেহেতু পিটা পি আছে আর কিউটাকে আমরা পি দ্বারা চেঞ্জ করলাম, তারপরে কজ আলফা কজ আলফাই রাখলাম। পরেরটাই দেখি 2p, তাহলে 2টা সামনে নিলাম, পি সাইন α/2 কজ α/2 আগের মতোই, তাহলে পি ইন্টু পি কমন নিলাম, তাহলে কি হয়? 1 প্লাস কজ আলফা। তাহলে এখন দেখো 1 প্লাস কজ আলফা সমান কী লেখা যায়? এটাও একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন, আমরা লিখতে পারি 1 প্লাস কস 2 আলফা সমান লিখতে পারি 2 কজ স্কোয়ার আলফা। তাহলে এখন যদি এখানে 2 না থাকে তাহলে কি লিখতে পারি? 1 প্লাস কস আলফা, তাহলে এখানে কি লিখতে পারি? একটা 2 কমন নিব আর একটা 2 ভাগ করে দেবো, 2 ইন্টু α/2, 2 কেটে যায়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 কজ স্কোয়ার α/2, এখানে স্কোয়ার হবে, কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার α/2 হবে, কজ স্কোয়ার হবে এখানে। তাহলে α/2 হবে, কারণ যেহেতু আমরা 2টা এখানে কমন নিচ্ছি, আবার 2টা এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 কাটা যায়, সেক্ষেত্রে আমরা 1 প্লাস কস 2 α/2 সমান লিখতে পারি 2 কজ স্কোয়ার α/2, এখানে স্কোয়ার হবে কজ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এই 1 প্লাস কজ আলফা সমান লিখতে পারি 2 কজ স্কোয়ার α/2, তাহলে ওই কজ স্কোয়ার α/2 এর 2 একটা এখানে ছিল 2p, এখানেও 2p হবে, তাহলে এই 2 আসলে 2p হবে, 2p কাটা যাবে, আর সাইন α/2 থাকবে। এখানে যে কজ স্কোয়ার α/2 ছিল সেই কজ স্কোয়ার α/2 এর একটা কজ α/2 কাটা যাবে, এই কজ α/2 কাটা যাবে, তাহলে থাকবে কি শুধু সাইন α/2 ডিভাইড বাই কজ α/2।
তাহলে আমরা সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু সমান কি লিখতে পারি, ট্যান আলফা বাই টু। ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান আলফা বাই টু, অর্থাৎ থিটা ইকুয়াল টু আলফা বাই টু। তাহলে আমরা প্রমাণ করলাম যে এই তাদের মধ্যবর্তী লব্ধি ভেক্টর মধ্যবর্তী কোণকে যে কোণটা ছিল সেটাকে সমদ্বিখণ্ডিত করলো। আমরা দেখব কি ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন বুঝতে গেলে প্রথমে আমরা জানতে হবে উপাংশ। ভেক্টরের উপাংশ কি। আমরা একটা ভেক্টর এবি ভেক্টর ধরে নিলাম, এবং ভেক্টরে এবি ভেক্টরে আমরা বিভিন্ন রকম উপাংশ, যেমন এ বি সি ডি ই, একটা ভেক্টরে বিভিন্ন রকম উপাংশ থাকতে পারে, অনেকগুলো উপাংশ থাকতে পারে, এক বা একাধিক উপাংশ থাকতে পারে। যেরকম আমরা এই ভেক্টরটাকে আমরা বিভিন্ন দিক দিয়ে এই ভেক্টরটাকে বোঝাইছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এবং শেষ পর্যন্ত আমরা বি বিন্দুতে আসলাম। এটা হলো কি, আমরা ভেক্টরের উপাংশ, এগুলো উপাংশ যোগ করে আমরা কি বলতে পারি, এ বি ভেক্টর। অর্থাৎ বিভিন্ন অনেকগুলো উপাংশ একসাথে যোগ করে আমরা একটা বি ভেক্টর বোঝাতে পারি। অর্থাৎ কোনো ভেক্টর যদি দুই বা ততোধিক ভেক্টরের যোগফল হিসেবে প্রকাশ করা যায়, তাহলে ওই ভেক্টরগুলোর প্রত্যেককে এই মূল ভেক্টরটা এবি ভেক্টর বা যে ভেক্টরই বলো সেটার কি বলবে, সেগুলোকে তাদের ওইটার উপাংশ বলবে। যেমন এ বি সি ডি ই সবগুলো কি এবি, এই যোগফল হলো কি এবি ভেক্টরের উপাংশ। আর আমরা সাধারণত যেগুলো যে ভেক্টর উপাংশ নিয়ে আলোচনা করবো সেগুলো হলো কি লম্ব উপাংশ এবং কি অনুভূমিক উপাংশ। শুধু উপাংশ বললে যে লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ বলে বোঝায় সেটাই না, আমাদের বলতে পারি একটা ভেক্টরের অনেক রকম উপাংশ থাকতে পারে। এই লম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ দুইটা দিয়ে আমরা বিভিন্ন রকম সলিউশন ম্যাথ সলভ করি বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি বলে আমরা এই লম্ব উপাংশ, উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশটা ইউজ করি। সেটা কীভাবে সেটা আমরা দেখি এখানে। যে একটা ভেক্টর আমরা ধরে নিলাম আর একটা ভেক্টর, এই আর ভেক্টরকে আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি এখানে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষের ওপর যদি একটা লম্ব টানি, আর ভেক্টরের একটা লম্ব টানা হলো এবং ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানা হলো, তাহলে এই যে এই অংশটা, এই লম্ব টানার যে অংশটা আছে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে এটা যদি এভাবে লিখি, এটা যদি আলফা কোণে ধরে নিই, যে এক্স অক্ষের সাথে আর এই ভেক্টরটা আলফা কোণে আছে, তাহলে আমরা বলতে পারি এটা কি হবে, এই মানটা আর কজ আলফা। কীভাবে আর কজ আলফা, দেখো তাহলে আমরা যদি এই দিক বরাবর আছে, এটা দিকে এখানে ধরে নিলাম ও এ, দেখো এখানে আমাদের বলে দেওয়াই আছে ও এ। এখানে আমাদের বলছে যে সামান্তরিক, এই চিত্রটাই আমরা এখন দেখি যে এখানে আসলে কী বলছে। প্রথমে তো আমরা উপাংশটা বুঝলাম যে উপাংশটা কী, এবং লম্ব উপাংশটা আমরা এখন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। সামান্তরিক সূত্রের সাহায্যে একটি ভেক্টর রাশিকে বিভক্ত করা হয় এবং সেই একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের রাশির বিভাজন বা বিশ্লেষণ বলা হয়। একটি ভেক্টর রাশিকে এর উলম্ব উপাংশ বিভক্ত করা যায় এবং সেটাকে উলম্ব উপাংশ বিভক্ত করা যায়, আবার কি অনুভূমিক উপাংশ বিভক্ত করা যায়। এই ভিত্তিতে ভেক্টর রাশিগুলোর প্রত্যেকটি মূল ভেক্টর রাশিটির এক একটি অংশ বা উপাংশ বলা হয়, যেটা আমি বললাম যে উপাংশ। একটা ভেক্টর রাশি অনেকগুলো উপাংশ থাকতে পারে, তবে আমরা এখানে দুইটা উপাংশ নিয়ে আলোচনা করি, একটা হলো উলম্ব উপাংশ এবং একটা হলো অনুভূমিক উপাংশ। তাহলে একটা লব্ধি ভেক্টর আমরা ওবি আছে, তার অনুভূমিক অংশ হবে হলো কি অনুভূমিক বরাবর, অর্থাৎ আলফা কোণ যেটা ধরে নিয়েছি সেটার বরাবর হবে আমাদের অনুভূমিক অংশ, এবং তার উলম্ব বরাবর যেটা হবে, অর্থাৎ ওটা ব্যতীত যেটা থাকবে সেটাকে বলবো আমরা উলম্ব উপাংশ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি আমরা বলি সেটা হবে তার অনুভূমিক অংশ, ওয়াই অক্ষ বরাবর হবে তার হলো উলম্ব উপাংশ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা দেখি যে এখানে কি বলছে, যে ও এ বি সমকোণী ত্রিভুজের হতে পারে। ও এ বি আমরা যেটা বললাম যে এখানে আমরা দেই নাই, ও এ বি এখানে যদি ধরে নেওয়া হয়, তাহলে ও এ বি এ আমরা লিখতে পারি কজ আলফা সমান কি ও এ ডিভাইড বাই ও বি। কজ আলফা সমান আমরা কি লিখতে পারি, ও এ ডিভাইড বাই ভূমি ডিভাইড বাই অতিভুজ, ও এ ডিভাইড বাই ও বি। তাহলে এটা আমরা মান দ্বারা লিখতেছি, ও এর মান কি পি, আর হলো ও বির মান কি আর, তাহলে পি বাই আর। তাহলে পি সমান আমরা কি লিখতে পারি, আর কজ আলফা। এই যে যেটা আমরা দেখলাম আর কজ আলফা, তাহলে অনুভূমি বরাবর আমাদের কোন উপাংশটা কাজ করতেছে, আর কজ আলফা। এবং উলম্ব বরাবর কোনটা কাজ করতেছে, সাইন আলফা। সাইন আলফা মানে আমরা আগে দেখি যে কীভাবে এটা আসতেছে। সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি, এ বি ডিভাইড বাই ও বি। এই দেখো এখানে আমরা যদি সাইন আলফা ইউজ করি, সাইন আলফা সমান আমরা কী লিখতে পারি, সাইন আলফা ও লম্ব ও এ বি ডিভাইড বাই অতিভুজ ও বি, এ বি ডিভাইড বাই ও বি। তাহলে কিউ ডিভাইড বাই এটা কি কিউ, এ বরাবর যেহেতু এটা ও এ সি আর ও এ বি পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা কিউ, এটাও কি, এটা কি হলে এটাও কিউ। এটা কি লিখতে পারি আমরা, কিউ ডিভাইড বাই আর। তাহলে কিউ সমান আমরা কি লিখতে আর সাইন আলফা। তাহলে এই দিক বরাবর আমাদের ও সি বরাবর কি আছে, আর সাইন আলফা। তাহলে উলম্ব বরাবর আমরা কোন ক্রিয়া করতেছে, আর সাইন আলফা। অর্থাৎ আলফা কোণের সাথে যেটা ক্রিয়া করবে সেটা হবে হলো লব্ধির মান ইন্টু কজ আলফা। অর্থাৎ আলফা কোণের যদি যে বরাবর থাকবে সেটাই হবে তোমার আর ইন্টু লব্ধির মান ইন্টু তার সাথে কজ আলফা। আর আলফা ব্যতীত যে কোনটা যে যেটা থাকবে ওয়াই অক্ষ বরাবর,
বা আমরা বলতে পারি এই অক্ষ বরাবর, সেটা হবে তোমার আর সাইন আলফা। অর্থাৎ আলফাটা যদি এই জায়গায় হতো, উপরে হতো, তাহলে আমরা কি বলতাম, এটা হতো আর কজ আলফা। অর্থাৎ আলফা যে যদি যেটার সাথে থাকবে সেখানে হবে আর কজ আলফা, আর ইন্টু কজ আলফা। আর সেটা ওই ওইটা ব্যতীত যেটা থাকবে বাকিটা সেটা হবে হলো আর সাইন আলফা। সেটা আমরা বলবো উলম্ব উপাংশ। আর এটা আর যেটা কজ আলফা সেটা বলবো আমরা অনুভূমিক উপাংশ। এটাই আমাদের ভেক্টরের বিভাজন। কারণ ভেক্টরের বিভাজনের কিছু আমরা উদাহরণ দেখি। ভেক্টরের বিভাজনের উদাহরণ আমাদের প্রথমে একটা দেখেছি দড়ি দিয়ে নৌকা টানা বা গুণ টানা, আর একটা হলো লন রুলার টানা। দড়ি দিয়ে নৌকা টানার ক্ষেত্রে আমরা কি দেখব, যে যখন একটা নৌকা যেদিকে যায়, স্রোত যদি তার বিপরীত দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, নৌকাটা আর সামনের দিকে যাবে না। অর্থাৎ যদি আমাদের যে ইয়েটা আছে, বৈঠাটা আছে, বৈঠার সাহায্যেও যদি মাঝি ওই নদীর স্রোতকে অতিক্রম করে না যেতে পারে, অর্থাৎ সামনের দিকে আগাতে না পারে, সেক্ষেত্রে মাঝি কী করতে হয়, তাদের গুণ টানতে হয়। গুণ টানে কীভাবে, যে একটা দড়ি নৌকার আগের দিকে বেঁধে মাঝি তার নদীর পাড়ে উঠে দড়িটা দিয়ে নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। নদীর পাড় বরাবর কিন্তু টানে, নদীর মাঝে না, নদীর মাঝখানে দিয়ে টানে না, নদীর পাড়ে থেকে সে টানে। আর সেক্ষেত্রে আরেকজন ব্যক্তি সেটা তার হাল যেটা আছে, হাল দ্বারা সেই নৌকার দিকটাকে ঠিকঠাক রাখে। অর্থাৎ যদি মাঝি ওই পার বরাবর টানতে থাকে, তখন হালটা নৌকাটা কি হবে, পার বরাবর যেতে থাকবে। সেক্ষেত্রে ওই হালটা সেই পার বরাবর যাতে না যায় সেটা দ্বারা প্রশমিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, একটা এফ বল দিয়ে সেই মাঝিটা ওই দড়িটাকে টান দিছে, অর্থাৎ গুণটাকে টান দিছে, গুণ টানতেছে বা নৌকাটাকে টান দিছে। এখন আমাদের এফ বলটার দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা হবে হলো উলম্ব উপাংশ, একটা হলো অনুভূমিক উপাংশ। আমরা ধরে নিলাম কি থিটাটা কি বরাবর আছে, যে নৌকা যে বরাবর যাচ্ছে, অর্থাৎ নদী বরাবর বা আমাদের কি বলতে পারি, যে রাস্তা বরাবর ইয়েটা টান দিছে, আমাদের অনুভূমিক বরাবর যেটা টান দিছে, সেটা হলো আমাদের ধরে নিলাম আমরা থিটা, সেটার সাথে ধরে নিলাম। তাহলে ওই এ বরাবর যদি আমরা থিটাটা ধরে নিই, আর লব্ধির সেই থিটাটা ধরে নেওয়া হয়, তাহলে এদিকে কী হবে, এফ এক্স, আমরা এফ এক্স ধরে নিলাম না, এক্স অক্ষ বরাবর এফ এক্সটা এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যেটা হবে এফ ওয়াই এফ সাইন থিটা। এটা তো আমরা দেখলাম আগেই। তাহলে আমাদের এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা যে বলটা হবে, যে বলটা নৌকাকে তোমার পার বরাবর টেনে নিয়ে যাবে, সেটা আমাদের কি হবে, এই হাল দ্বারা প্রশমিত হয়ে যাবে। এই হালটা সেটাকে ঠিক রাখবে। আর এফ কস থিটাটা আমাদের নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এখন আমরা দেখি যে নৌকার এই গুণটা যদি, এই দড়িটা যদি অনেক বড় হয়, বড় হলে আমাদের কি হবে, থিটাটা ছোট হয়ে যাবে। এখানে আমাদের বলা আছে যদি দড়ি লম্বা হয় তাহলে থিটা কি হবে, ছোট হবে। আর থিটা যদি ছোট হয় তাহলে আমাদের কস থিটার মান কি হয়ে যাবে, থিটার মান ছোট হলে কস থিটার মান বেড়ে যাবে, আমরা তো সেটা জানি। যত থিটা ছোট হবে কস থিটা তত বড় হবে, সেক্ষেত্রে আমরা এই এফ এক্স বেশি পাবো। কারণ কি, কস থিটার মান বড়, তার সাথে আমরা এফ একটা কনস্ট্যান্ট মান সেটা গুণ দিলাম আরও বড়, মানে কস থিটার মান যত বড় হবে এফ এক্সটা তত বড় হবে। তাহলে আমাদের কম বল প্রয়োগ করে আমরা বেশি এখানে এফ এক্সের মান বেশি পাবো। অর্থাৎ কম বল প্রয়োগ করলে আমরা এফ এক্সের মানটা বেশি পাচ্ছি এখানে, যদি এটা বড় হয়। মানে এই বলটা ফিক্সড আছে, কিন্তু আমাদের যদি দড়িটা বড় হয়, যত দড়ি বড় হবে এফ এর মান তত বাড়বে। তার মানে বলতে পারি যে আমরা এফ এর মান যদি একটু কমাই, কিন্তু এই দড়িটা যদি বেড়ে একটু বড় করি, তাহলে আমরা কি সেক্ষেত্রে এটা সেম রাখতে পারি। অর্থাৎ আগে বেশি বল প্রয়োগ করে যতটুকু আমাদের এফ এক্স পেতাম, আবার দড়িটা বড় করে সেইটুকুই আমরা কি পাবো, এফ এক্সটা পাবো। অর্থাৎ দড়ি যত বড় হবে তত আমাদের এফ এক্সের মান বেশি হবে। সেক্ষেত্রে আমরা আরও সহজ টানতে, আরও সহজ হবে ম্যাজিক টানতে, নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তত সহজ হবে। লন রোলার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে লন রোলারের ক্ষেত্রে আমাদের কি হয়, লন রোলার মানে এগুলা যেগুলো আমরা ব্যাগ বা ট্রলি টানি বা সামনের দিকে আমরা কি হয়, আমরা সামনের দিকে উপরের দিকে টানি, আমরা কখনোই নিচের দিকে কি করি, ঠেলা দিই না বা নিচের দিকে আমরা বল প্রয়োগ করি না। তো নিচের দিকে যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের কি হয় সেটা আমরা দেখি আগে। যে নিচের দিকে বল প্রয়োগ করলে আমাদের একটা উপাংশ অনুভূমিক বরাবর অর্থাৎ মাটি বরাবর যেটা ক্রিয়া করে, আমরা ধরে নিলাম যে অনুভূমিকের সাথে থিটাটা আছে, এই থিটা এখানে আমাদের, তাহলে এফ কস থিটা এদিকে ক্রিয়া করবে, যেহেতু থিটা যেদিকে বরাবর ক্রিয়া করবে, থিটাটা যেটার সাথে থাকবে সেদিক বরাবর হবে কি কস থিটা। এফ বল ইন্টু তার কি ওই লব্ধির মান ইন্টু কস থিটা, সেই দিক বরাবর এফ কস থিটা। আর তার বিপরীতে কি হবে, তার উলম্ব বরাবর সে ক্রিয়া করবে এফ সাইন থিটা। তাহলে এখন দেখো আমাদের ওজনটাও কি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এই রোলারের বা আমরা যেটা বলে পারি ট্রলির,
সেই ওজনটা কি, ওজন তো আছে একটা, সেটা নিচে দিয়ে ক্রিয়া করবে, এবং একটা যে বল প্রয়োগ করতেছে তারও যে উলম্ব অংশ সেটাও নিচে দিয়ে ক্রিয়া করতেছে। তাহলে আমরা কি বলতে, লোডারটির আপাত ওজন বা তোমার ট্রলিটির আপাত ওজন তাহলে কি হবে, ডাব্লু প্লাস এফ ওয়াই। তাহলে ডাব্লুটাও ক্রিয়া করতেছে, আবার এফ ওয়াই, এটা কি এফ সাইন থিটা আমরা কি বলতে পারি, ও এফ ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর এটা। তাহলে এফ ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি, ডাব্লু সমান কি, আমরা এমজি জানি, মানে কি ওজনটার নিচে দিয়ে কি করতেছে, ডাব্লু সমান এমজি প্লাস এফ সাইন থিটা। এটা কি এফ ওয়াই এর মানটা কত, এফ সাইন থিটা, দুইটার যোগফল, একদম দুইটার যোগফল কি আমাদের নিচে দিয়ে করতেছে, নিচে দিয়ে ক্রিয়া করলে এটা কি হবে, অনেক কঠিন হবে এটাকে ঠেলতে, কারণ অনেক পরিমাণ বল আমাদের মাটির উপরে ক্রিয়া করতেছে, এখানে প্রেশার প্রয়োগ করতেছে, অনেক চাপ দিচ্ছে মাটিতে, অনেক চাপ দিলে সেটা কি ঘর্ষণ বেশি ক্রিয়া করবে, বেশি ঘর্ষণ হলে আমাদের কি সামনের দিকে এগোতে চাবে না। আবার লন্ড্রিটা টানার ক্ষেত্রে কি হবে, টানার ক্ষেত্রে আমাদের যখন টানি তখন দেখো কি হয়, যে আমরা যখন একটা টান দিচ্ছি, যখন এই দিকে বরাবর মানে অনুভূমিক বরাবর যেটা আছে থিটাটা, আমরা অনুভূমিক বরাবর, তাহলে এফ কস থিটা এইদিকে হবে, ওবি বরাবর কস থিটা, আবার উলম্ব বরাবর কি হবে, এফ সাইন থিটা। তাহলে এখন দেখো ডাব্লুটা কি, ওজনটা তার নিচে দিয়ে ক্রিয়া করতেছে, আর যেটা উলম্ব অংশ এই বলের, সেটা কি তার বিপরীত দিয়ে ক্রিয়া করতেছে। তাহলে আমরা কি বিয়োগফল লিখবো, মানে রডটার আপাত ওজন বা ট্রলিটার আপাত ওজন, তাহলে কি হবে, ডাব্লু মাইনাস এফ ওয়াই, এই যে ডাব্লু নিচের দিকে আর এফ ওয়াই যেটা সেটা বিপরীত দিকে, তাহলে ডাব্লু মাইনাস এফ ওয়াই, অর্থাৎ আমরা কি উপর দিকে টানতেছি, সেক্ষেত্রে আমাদের এটা এইদিকেও অংশ এফ কস থিটা যাবে, আর উপর দিকে কি হবে, এফ সাইন থিটা, তাহলে এমজি মাইনাস এফ সাইন থিটা হবে। সেক্ষেত্রে আমরা কি আপাত ওজনটা কি হয়ে গেল, কমে গেল, আগে আপাত ওজনটা কি হয়ে গেছিল, এমজির সাথে আরও এফ সাইন থিটা যোগ হয়ে আরও বেড়ে গেছিলো, সেক্ষেত্রে ঘর্ষণ কি অনেক বেড়ে গেছে, অর্থাৎ এখানে মাটিতে অনেক বল প্রয়োগ করতেছিল, সেক্ষেত্রে আমাদের ঠেলতে কি হবে, অনেক কষ্ট হবে। আর টানার ক্ষেত্রে আমাদের কি ওজনটা, আপাত ওজন অনেক কমে গেল, এফ সাইন থিটার বিয়োগ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ইজিলি টেনে সামনের দিকে নিয়ে যেতে পারবো। এটাই হলো আমাদের ভেক্টর বিভাজনের দুইটা উদাহরণ। তাহলে আমরা সামনে নেক্সট লেকচারে আরও অনেক কিছু দেখব, পার্ট 2 অংশে আরও, তারপরও আরও পার্ট 3 অংশ আসবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটিতে আরও অন্যান্য ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। আর আমাদের এই লেকচার সম্পর্কিত যে পিডিএফ বা বলতে পারি আমরা যে স্লাইডটা পড়ালাম, সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আরও আমাদের ফেসবুক লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, তোমরা দেখে সেখানে চেক করে নিতে পারো। আচ্ছা, আজকের এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।